সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো এবং দেখেছো যে শাহপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস চালুর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে তোমরা অনেকগুলো ক্লাস হয়তো দেখেছো। আমরা আশা রাখি আমরা যাদের উদ্যোগে ক্লাসটা নিচ্ছি তোমরা সকল শিক্ষার্থী ক্লাসগুলো অনলাইনে দেখবে এবং তোমরা, আমার মনে হয়, ক্লাসগুলো দেখার পর কিছুটা উপকৃত হবে। গত সপ্তাহে আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমি আলোচনা করব। দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর মাত্র 2.5 মাস ক্লাস পেয়েছো, এর মধ্যে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে খুব কম সময়ে আমি ক্লাসটা নিতে পেরেছি। এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের একটু যদি উপকার হয় বা তোমাদের সহযোগিতা করার জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। আমার মনে হয় তোমরা যদি ক্লাসটা দেখো বা শোনো মনোযোগ দিয়ে, তাহলে অল্পটা হলেও বা সামান্য হলেও তোমরা সবাই একটু উপকৃত হবে। আমি শাহপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় থেকে সহকারী প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া আজ দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আসো, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কারক নিয়ে। কারক তোমরা সবাই জানো বাংলা দ্বিতীয় পত্রের কারক একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যে বিষয়টা না জানলে আসলে বাংলা দ্বিতীয় পত্রের অনেক কিছুই আমাদের কাছে অজানা থেকে যায়। তোমরা সবাই জানো যে আমরা বাংলা ভাষায় প্রত্যেকটা বাক্যের মধ্যে প্রত্যেকটা যে শব্দগুলো আছে সেই শব্দগুলোই কোনো না কোনো পদ। আমরা সবাই জানি। আমরা যদি বলি আমি ভাত খাই, তোমরা খেয়াল করলে দেখবা এর মধ্যে প্রত্যেকটা, এই যে 3টা শব্দ আমি বললাম, এই 3টা শব্দের মধ্যে কিন্তু পদ আছে। তাহলে এই পদগুলো কিন্তু আমরা সচরাচর বলি 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু একটু খেয়াল করে দেখবা আসলে কিন্তু পদ 2 প্রকার। একটা হলো নামপদ আর একটা হলো ক্রিয়াপদ। আর এই নামপদকেই কিন্তু ভাগ করা যায় 4 ভাগে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। আর বাদ বাকি থাকলো যেটা, সেটা হলো ক্রিয়াপদ। তাহলে খেয়াল করলে তোমরা দেখবা ক্রিয়া মানে কি আমরা সবাই জানি। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হলো কোনো কাজ করা। এখন যখন আমরা কারক নিয়ে আলোচনা করছি তাহলে আমাদের জানতে হবে কারকটা বলতে আসলে আমরা কি বুঝি। আসলে যে করে, কাজটা যে সম্পাদন করে, বা খেয়াল করো যে ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে সেটাই কারক। অর্থাৎ আমরা যদি এর সংজ্ঞা বলি তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্বন্ধ, খেয়াল করো, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্বন্ধ তাকেই কিন্তু আমরা কারক বলি। যেমন মনে করো আমরা যদি বলি শফিক পড়ে, তাহলে খেয়াল করো এর মধ্যে কয়টা শব্দ আছে? 2টা শব্দ আছে, তাই না? আমরা 2টা শব্দ পাচ্ছি না, ওয়ার্ড আছে কয়টা? 2টা। শফিক পড়ে। দেখো, একটা হলো, প্রথমটা হলো শফিক, পরেরটা হলো পড়ে। শফিক পড়ে। এখানে পরে পদটি কি? একটু চিন্তা করো, একটু খেয়াল করো যে আসলে পরে পদটা কি। এই পরে পদটাই হলো একটা ক্রিয়াপদ। আর আরেকটা যে শব্দ থাকলো সেটা কি থাকলো? সেটা হলো শফিক। আমরা জানি শফিকটা কি? শফিক হলো কারণ নাম, একটা ব্যক্তি। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে বিশেষ্য। অর্থাৎ আমরা বলতে পারি এই বিশেষ্য পদটার সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো যে বিশেষ্য পদটার সাথে এই যে ক্রিয়াপদের যে সম্পর্ক, এই সম্পর্কটাকেই আমরা বলছি কারক। অর্থাৎ বাক্যে বললাম আমি আগে যে বাক্যে আমরা সাধারণত 5 ধরনের পদ দেখতে পাই: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো আসলে পদ 2 প্রকার। একটা হলো নামপদ আর একটা হলো ক্রিয়াপদ। আর নামপদের মধ্যে আছে 4টা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। এই যে নামপদ আছে, এই নামপদ 4টার সাথেই আসলে ক্রিয়ার যে সম্বন্ধ, অর্থাৎ বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই আমরা বলবো হলো কারক। বুঝতে পারছো? অর্থাৎ আমরা যে নামপদটা আলাদা করে নিলাম, নামপদ 4টা আর ক্রিয়াটাকে আলাদা রাখলাম, তাহলে এই নামপদ 4টার সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক হচ্ছে তাকেই আমরা বলতে পারি কারক। এখন খেয়াল করো যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, এটা নানা রকম হতে পারে, একই রকমভাবে কিন্তু সম্পর্ক হয় না।
কারণ কর্তা একা ক্রিয়া সম্পাদন কিন্তু করতে পারে না। কোনো কাজ করতে হলে কাজটা করে কে? কাজটা করে ক্রিয়া। কিন্তু খেয়াল করলে দেখবা ক্রিয়া কিন্তু একা একা কোনো কাজ সম্পাদন করতে পারে না। ক্রিয়ার কি লাগে? ক্রিয়ার একটা সহযোগী লাগে, অর্থাৎ সহযোগিতাকারী লাগে। অর্থাৎ এই ক্রিয়াটা নামপদ যখন কোনো কাজ করবে তখন ক্রিয়ার সহযোগিতা লাগবে। সহযোগী ছাড়া বা সহযোগিতা ছাড়া কিন্তু কোনো কাজ করা যাবে না। একটা জিনিস খেয়াল করবা, ক্রিয়া যত বড় হবে, অর্থাৎ ক্রিয়া যত বড় হবে কর্তার কি হবে? কর্তার আয়োজনটাও ঠিক তত বড় হবে। যেমন ক্রিয়া সম্পাদনের জন্য কারো কি দরকার? এই যে একটা সহযোগী, সহযোগিতা মানে কি? ক্রিয়া সম্পাদন করার জন্য একটা কর্তৃত্ব দরকার হবে, কিংবা ক্রিয়া সম্পাদনের জন্য একটা অবলম্বন দরকার হবে। অবলম্বন ছাড়া কিন্তু ক্রিয়া কোনো কাজ করতে পারে না। ক্রিয়া যদি চুপচাপ থাকে তাহলে কিন্তু ক্রিয়ার কাজ হবে? ক্রিয়ার কিন্তু কাজ হবে না। ক্রিয়াকে কাজ করতে হলে কি করতে হবে? একটা অবলম্বন দরকার হবে, যার মাধ্যমে ক্রিয়াটা সম্পাদন করতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর সাহায্যে ক্রিয়া যে কাজ করবে তাকেই বলা হয় কারক। সাহায্য বা সহযোগিতা ছাড়া কিন্তু কোনো ক্রিয়া সম্পাদন হতে পারে না। এইভাবে ক্রিয়া সম্পাদনের জন্য যার বা কিছুর কোনো আলাদা একটা সম্পর্ক থাকে, অর্থাৎ ক্রিয়াপদের সাথে নাম পদের যে আনুষঙ্গিক একটা সম্পর্ক, এই সম্পর্কটাকেই কিন্তু আমরা বলতেছি কারক। মনে করো একটি বাক্যে কোনো কাজের ঘটনাকে বর্ণনা করা হলো। একটা বাক্য ধরো, তুমি মনে মনে একটা বাক্য চিন্তা করো। এই বাক্যটা যখন আমরা বলবো, এই বাক্যটা বললে তোমরা খেয়াল করবা যে কোনো একটা কাজের এখানে বর্ণনা দেওয়া হয়েছে। এই কাজের বর্ণনা দিতে হলে কি করা লাগে? যে দেখবা যে বাক্যটি সম্পন্ন করতে হলে, কাজটিকে বর্ণনা করতে হলে আমরা এই বাক্যটা যখন জানবো তখন দেখবো বাক্যটার ভেতরে কি করবো? আমরা বাক্যটার ভেতরে নানা রকম প্রশ্ন করে করে আমরা বাক্যটার উত্তর জানতে চাইবো। এই যে নানা রকম প্রশ্ন, কি কি প্রশ্ন আমরা করতে পারি? কারককে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে হলে একটা বাক্য, সম্পূর্ণ একটা বাক্য আমরা লিখে সেই বাক্যর ভেতর থেকে নিজেরাই আমরা প্রশ্ন করে করে কিছু উত্তর বার করব। এই যে প্রশ্ন করে করে কিছু উত্তর বার করার যে প্রণালী বা পদ্ধতি, এটা আমাদের শিখতে হবে। এটা যখন আমরা আয়ত্ত করতে পারবো, আমরা মনে করো যে একটা বাক্য বললাম যে রফিক প্রতিদিন স্কুলে যায়। এখন রফিক প্রতিদিন স্কুলে যায় যখন আমরা বলছি, তখন দেখো একটা বাক্য, এই বাক্যটা বলতে হলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে মনে এসে যায়। কে স্কুলে যায়? রফিক স্কুলে যায়। কখন স্কুলে যায়? দেখো আসছে প্রতিদিন স্কুলে যায়। কোথায় যায়? দেখো স্কুলে যায়। দেখো তাহলে কি হচ্ছে? এই একটা কাজের মধ্যে কতগুলো সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি না? এই নামপদের সাথে কতগুলো সম্পর্ক, এই সম্পর্কটাকে কারক বলে। এই প্রশ্নগুলো আমরা কিভাবে করতে পারি, কেমন করে প্রশ্নগুলো করলে আসলে আমরা কারক সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে পারবো, তার জন্যে বোর্ডটার দিকে একটু খেয়াল করো। দেখো এখানে আমি কিছু প্রশ্ন লিখেছি। কে করে? আমাদের প্রথম প্রশ্ন আসবে কি? কে করে। তারপর দেখো আসবে কি করে। তারপর কি আসবে? কাকে বা কার জন্য করে। তারপরে প্রশ্ন আসবে কোথা থেকে করে। তারপরে দেখো কি দিয়ে করে। তারপরে দেখো কখন করে। তাহলে আমরা কয়টা প্রশ্ন পেলাম? দেখো আমরা কিন্তু এখানে মোট 6টা প্রশ্ন পেলাম। এই 6টা প্রশ্ন পেলাম। এই 6টা প্রশ্নের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই কারককে নির্ধারণ করতে পারবো যে আসলে কারক বলতে আমরা কি বুঝি। এবার দেখো আমি যদি একটা বাক্য লিখি, তাহলে তোমাদের জন্য এটা বোঝা আরো সহজসাধ্য হয়ে যাবে। বাক্যটা খেয়াল করো। আমি যদি একটা বাক্য লিখি, খেয়াল করো ভালো করে দেখো। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। খেয়াল করো, এটা একটা সম্পূর্ণ বাক্য। এই বাক্যটার দিকে একটু খেয়াল করো যে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এই
বাক্যটাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আয়ত্ত করতে পারি, আমাদের যদি ভালো মতো আমরা নিতে পারি, তাহলে দেখবা কারক সম্পর্কে আমাদের জানতে একটু অসুবিধা হবে না। তার আগে একটা কথা বলে নিই যে কারক সাধারণত কত প্রকার। আমরা কারক এই যে বার করব, কারক কাকে বলে আমরা তো বের করলাম, যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্বন্ধ থাকে সেটাই হলো কারক। তাহলে দেখো আমরা জানলাম। এবার দেখো কারককে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। কারককে সাধারণত আমরা 6 ভাগে ভাগ করতে পারি। আমরা এইভাবে লিখতে পারি যে কর্তৃকারক, তোমরা সবাই জানো এটা, যে কর্তৃকারক, তারপর দেখো কর্মকারক, করণকারক, তারপর দেখো অপাদান কারক, অপাদান কারক, তারপর দেখো সম্প্রদান কারক, তারপর হলো অধিকরণ কারক। আমরা সবাই জানি যে কারক সাধারণত 6 প্রকার। এই 6 প্রকার কারকটাকে এখন আমাদের বার করতে হবে। এই বাক্যটা আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে জেনে এই বাক্যটার থেকেই কিন্তু আমরা 6টা কারকের ভাগ বার করতে পারবো, যে আসলে কিভাবে প্রশ্ন করলে, কেমন করে উত্তর পেলে আমরা জানতে পারবো কোনটা কোন ধরনের কারক। আমাদের কাজ কি হবে? কারক পড়তে গেলে আমাদের প্রথম কাজ কি হবে? কারকগুলোকে চেনা, অর্থাৎ একটা বাক্য দেখে যেন আমি চিনতে পারি যে এটা কোন কারক, কর্তৃকারক না কর্মকারক না করণকারক। এটা জানাটা কিন্তু বিশেষ দরকার, যে কর্তৃকারক কাকে বলে, করণকারক কাকে বলে, কর্মকারক কাকে বলে, অপাদান কারক কাকে বলে, এগুলা জানা আমাদের খুব দরকার। এখন দেখো আমরা এই বাক্যটা থেকে প্রথমে আমরা কি লিখেছিলাম? প্রথমে কয়েকটা প্রশ্ন লিখেছিলাম না? প্রথমে কয়েকটা প্রশ্ন লিখেছিলাম যে কে করে, আমরা লিখেছিলাম না কে করে। তাহলে দেখো এখানে যে আমরা এই বাক্যটা দেখছি, এই বাক্যটা থেকে আমরা কি পাচ্ছি? কাজটা কে করে? কে করে কাজটা? দেখো কাজটা করে হলো বেগম সাহেবা। বেগম সাহেবা কাজটা করতেছে। তাহলে কাজটা কে করতেছে? বেগম সাহেবা। এই যদি আমরা প্রশ্নটা লিখি যে কে কাজটা করে, কে করে, তাহলে আমরা উত্তরটা কি পাবো? বেগম সাহেবা। এই যে উত্তরটা আমরা পেলাম যে বেগম সাহেবা, এটাই আসলে কি বলো? এই প্রশ্নটা দিয়েই আমরা বার করতে পারি যে আসলে কর্তৃকারক বা কর্মকারক, করণকারক কাকে বলা হয়। অর্থাৎ দেখো বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে, বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনাম পদ যে কাজটা করছে, তাহলে এটা কে? বেগম সাহেবাটা কি? বেগম সাহেবাটা হলো বিশেষ্য। বাক্যস্থিত এই বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদ যে কাজটা করে সেই হলো কর্তা, সেই কাজটা করছে। তাহলে কে কাজটা করছে? বেগম সাহেবা। তাহলে আমরা বলবো যেটা হলো কর্তৃকারক। বুঝতে পারছো যে বাক্যস্থিত যে বাক্যটা আমরা লিখলাম, এই বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনামের ওই কাজের সাথে, ক্রিয়ার সাথে যে সম্পর্কটা যোগ হচ্ছে সেটাই হলো কর্তৃকারক। আর যখন আমরা বলবো কর্মকারক, কর্মকারক আমরা কিভাবে প্রশ্ন করব? কর্মকারক আমরা প্রশ্ন করব যে কর্মকারককে যখন প্রশ্ন করবো তখন বলি কি করে বেগম সাহেবা। এখানে আমরা প্রশ্ন করতে পারি কি করে, কি করে বেগম সাহেবা কি করে। আমরা যখন প্রশ্ন এরকম হবে যে কি করে, তখন সে কি করে? তখন সে কি করে? দেখো যে প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দেন। কি করে? কি করে? সাহায্য করে, তাই না? গরিবদেরকে সে সাহায্য করেন। এই যে সাহায্যটা করছে, কি করতেছে? সাহায্য করতেছে, কিন্তু কিভাবে করতেছে? একটা কিন্তু অবলম্বন নিয়ে করতেছে। কি অবলম্বনটা নিয়ে করতেছে? যে আমরা বলছি কি করে? সে সাহায্য করে, কিন্তু কিভাবে সাহায্য করে? কি দিয়ে সাহায্য করে? দেখো সাহায্য কিন্তু করে চাল দিয়ে। চাল দিয়ে সাহায্য করতেছে না, এমনি এমনি তো সাহায্য করতেছে না। কি করে? যেমন মনে করো আমরা আরেকটা যদি বাক্য বলি, রুমা পড়ে। রুমা পড়ে, এটা বললে পারে কিন্তু আমরা কি হচ্ছে? কর্তৃকারক হয়ে যাচ্ছে। রুমা কি করে? রুমা পড়ে। আমরা যদি বলি রুমা বই পড়ে, তাহলে কি হচ্ছে? রুমা বই পড়ে। রুমা কি পড়ছে? রুমা কিন্তু বই পড়ছে। এই যে রুমা বই পড়ছে, তার মানে কি? রুমা কাউকে অবলম্বন করে একটা কাজ করছে না। কর্তা যখন কাউকে অবলম্বন করে একটা কাজ করে তখন সেটা হয় কর্মকারক।
অর্থাৎ কর্তা একটা সহযোগীর সাহায্যে কাজ করছে। কর্তা কিন্তু একা একা সাহায্য করছে না, কোনো একটা অবলম্বনের মাধ্যমে সে সেই কাজটা পরিপূরণ করছে। অর্থাৎ তার একটা সহযোগী লাগছে, একটা অবলম্বন লাগছে। এটাকে আমরা বলবো কর্মকারক। আর করণকারক যখন আমরা বলবো, করণ আমাদের মানে জানতে হবে যে করণ মানেটা কি। করণ মানেটাই হলো যন্ত্র, সহায়ক বা উপায়। অর্থাৎ আমরা যখন কি দিয়ে, কি দ্বারা, কিসের সাহায্যে কাজ করছে এরকম প্রশ্ন পাবো, তখন সেটা করণকারক হবে। আমরা যদি বলবো কি দিয়ে, কিসের দ্বারা, কিসের সাহায্যে, এগুলো যখন আমরা বলবো তখন উত্তর হবে সেটা হলো করণকারক। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়কই হলো করণকারক। যেমন মনে করো, আমরা কান দিয়ে কি করি? আমরা কান দিয়ে শুনি। আমরা চোখ দিয়ে কি করি? চোখ দিয়ে দেখি। মুখ দিয়ে কি করি? মুখ দিয়ে কথা বলি। তাহলে আমরা কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, মুখ দিয়ে কথা বলি। দেখো আমরা কেমনি এমনি কথা বলতে পারবো না। আমরা কার দ্বারা কথা বলি? প্রশ্ন এখানে হবে আমরা কার দ্বারা কথা বলি? আমরা মুখ দিয়ে কথা বলি। আমরা কি দিয়ে শুনি? আমরা কান দিয়ে শুনি। আমরা কি দিয়ে দেখি? আমরা চোখ দিয়ে দেখি। তাহলে এই যে দ্বারা, দিয়া, কর্তৃক যে প্রশ্নগুলো আমরা পাবো, এর সাথে ক্রিয়ার যে সম্পর্ক, তখন সেটা হয়ে যাবে আমাদের করণকারক। এবার দেখো, খেয়াল করো, যখন আমরা বলবো যে সম্প্রদান কারক কাকে বলা হয়। এবার সম্প্রদান, সম্প্রদান মানে কি তোমরা সবাই জানো। সম্প্রদান মানে সত্য ত্যাগ করে কাউকে সহযোগিতা করা। সত্য ত্যাগ মানে বোঝো? সত্য ত্যাগ মানে আমি যে কাজটা করতেছি, এই কাজের কিন্তু আমরা কোনো আর উপরে কিছু চাচ্ছি না। অর্থাৎ আমরা একদম তাকে সেই কাজটা কোনো কিছু শর্ত ছাড়াই আমরা বিনা শর্তে তাকে সেটা দান করে দিলাম, সেটা হলো সম্প্রদান কারক। যেমন মনে করো, গৃহহীনে গৃহ দাও। যার বাড়িঘর নাই তাকে যদি আমরা বাড়িঘর দেই, সেটা কি? সেটাকে মনে করো আমরা বলবো যে সম্প্রদান কারক। অর্থাৎ সত্য ত্যাগ করে যখন আমরা কিছু দান করব, সেটা হবে সম্প্রদান কারক। মনে করো, তখন প্রশ্ন আসবে কাকে। কাকে, কাকে দিয়ে যখন প্রশ্ন আসবে, তখন কিন্তু সেটা হবে সম্প্রদান কারক। অর্থাৎ আমরা কাকে দিচ্ছি? অসহায়কে দিচ্ছি। গৃহহীনে গৃহ দাও, কাকে দিচ্ছি? গৃহহীনকে দিচ্ছি। অন্ধজনে আলো দাও, কাকে আমরা আলো দিচ্ছি? অন্ধজনে আলো দিচ্ছি। তাহলে এগুলো হলো সম্প্রদান কারক। অর্থাৎ সম্প্রদান কারকটা এমন, তুমি সত্য ছাড়া সব কিছু ত্যাগ করে তাকে একটা কিছু সাহায্য করবা বা সহযোগিতা করবা, সেটাই হবে সম্প্রদান কারক। এবার দেখো অপাদান কারক। অপাদান কারকের সংজ্ঞাটা পড়লে তুমি দেখবা এর ভিতর বেশ কিছু বিশেষণ আছে। এই বিশেষণগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবা যে অপাদান মানেটা কি। অপাদান মানে হলো বিচ্যুত, পতিত, গৃহীত, বিরতি, আরম্ভ, রহিত, ভীত। অর্থাৎ এই কাজগুলোর মাধ্যমে যে ক্রিয়া সম্পাদন হয় সেগুলোকে বলা হয় অপাদান কারক। অর্থাৎ আমরা এই কাজগুলোকে বলতে গেলে কোথা থেকে, প্রশ্ন আসবে কোথা হতে, কোথা হতে হচ্ছে। যেমন মনে করো, আমরা যদি বলি গাছ থেকে পাতা পড়ে, তাহলে প্রশ্নটা আসবে অপাদান কারক বার করতে হলে আমাদের অপাদান কারককে সুন্দর করে জানতে হলে আমাদের প্রশ্ন করতে হবে কোথা থেকে পড়ে। গাছ থেকে পাতা পড়ে। ছাদ দিয়ে পানি পড়ে। কোথা দিয়ে পানি পড়ে? ছাদ দিয়ে পানি পড়ে। এই যে আমরা কাজগুলো, প্রশ্ন হচ্ছিল কোথা থেকে পড়ে। ট্রেন ঢাকা ছাড়লো, ট্রেন কোথা হতে ছাড়লো? ট্রেন ঢাকা স্টেশন থেকে ছাড়লো। এখন তার গন্তব্য যেখানে থাকুক, ছাড়লো কোথা থেকে? ছাড়লো ঢাকা হতে। এই যে যখন আমরা প্রশ্ন পাবো কোথা হতে, এটাকে আমরা বলবো অপাদান কারক। আর সবচেয়ে শেষে আছে অধিকরণ কারক। অর্থাৎ দেখবা যে স্থানে বা যে সময়ে ক্রিয়াটা সম্পন্ন হয়েছে তাকে আমরা বলবো অধিকরণ কারক। অর্থাৎ তাহলে অধিকরণ কারক আমরা কিভাবে চিনব? যে স্থানে বা যে সময়ে ক্রিয়াটা সম্পন্ন হয়েছে তাকে আমরা বলবো অধিকরণ কারক। যেরকম মনে করো, আমরা যদি বলি, আমরা যেরকম বললাম যে রফিক বই পড়ে। রফিক কি পড়ে? দেখো কর্মকারক হলো, রফিক বই পড়ে, একটা অবলম্বন করে পড়ছে। আর আমরা যদি বলি যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পড়ে, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পড়ে, তাহলে প্রশ্নটা আমাদের কেমন আসবে? প্রশ্নটা আমাদের আসবে ছাত্রছাত্রীরা কোথায় পড়ে, কোন স্থানে পড়ে, কোন জায়গায় পড়ে। একটা নির্দিষ্ট জায়গা আমরা বোঝাচ্ছি না, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে। দেখো এখন তোমরা বিদ্যালয়ে আসছো না, আমাদের পাঠদান বন্ধ।
তাহলে কি বিদ্যালয়ে না আসলে কি আসলে শিক্ষাটা পরিপূর্ণতা লাভ করে? লাভ করে না। বিদ্যালয় একটা খুব জরুরি বিষয়। তাহলে দেখো, এই যে বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট পাঠ গ্রহণ করে, এটাই কিন্তু হচ্ছে অধিকরণ কারক। আমরা আরো প্রশ্ন করে বলতে পারি যে কখন পড়ে, কোথায় পড়ে, অর্থাৎ বাক্যে যে পদে ক্রিয়ার আধার বুঝে, অর্থাৎ ক্রিয়াটা যে স্থানে সংঘটিত হয় তাকেই বলা হয় অধিকরণ কারক। অর্থাৎ আমরা বলতে পারি কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, ঠিক আছে, কোন বিষয়ে, এইসব প্রশ্নগুলো করেই কিন্তু আমরা অধিকরণ কারক বার করতে পারি। এবার একটু আমি সংক্ষেপে পুরো বিষয়টাকে একটু বলি, তোমরা একটু মনোযোগের সাথে শোনো যে আসলে কারকগুলোকে আমরা কিভাবে বার করব। খেয়াল করো, যদি আমরা বলি কি বা কিসে, তারপর আমরা যদি ক্রিয়াকে যোগ করি তাহলে সেটা হয়ে যায় কর্তৃকারক। আর আমরা যদি বলি কাকে, কি কাকে দিয়ে যদি আমরা ক্রিয়াপদ যোগ করি তাহলে সেটা হয়ে যাবে কর্মকারক। কিসের দ্বারা, কার দ্বারা, এরকম যদি প্রশ্ন করে ক্রিয়া যোগ করি তাহলে সেটা হয়ে যাবে করণকারক। আর আমরা যদি বলি কাকে দান করা হলো, ঠিক আছে, তাহলে দেখবো আমরা সেটা সম্প্রদান কারক হয়ে গেল। আর কি বা কিসের থেকে বা কোথা থেকে, তাহলে সেটা হয়ে যাবে অপাদান কারক। আর মনে করো কখন, কোথায় কাজটা সংঘটিত হয়েছে যোগ ক্রিয়া, তাহলে সেগুলো হয়ে যাবে অধিকরণ কারক। শোনো, এই কারকগুলো বুঝতে হলে আমাদের কি করতে হবে আমি তো একটু বলে দিলাম। তোমাদের কাজ হলো তোমরা বইটা বার করে কারক চ্যাপ্টারটা খুব সুন্দর করে বার করে দেখবা, আরেকবার রিভাইজ দিয়ে পড়বা, তাহলে দেখবা তোমাদের কাছে কারকটা আমি যেটা বললাম আমার এই ক্লাসটা দেখবা, তারপরে তোমরা নিজেরা পড়বা, ক্লাসটা সহজতর হয়ে যাবে। আর একটা বিষয়, কারকের সাথে যে বিষয়টা অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা হলো বিভক্তি। অর্থাৎ বিভক্তি আর কারক কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা ছাড়া কিন্তু আরেকটা অসম্ভব। আর সামনের ক্লাসে আমি তাই তোমাদেরকে এই কারকের সাথে বিভক্তির কি সম্পর্ক এবং বিভক্তি ছাড়া যে কারকই হয় না বা কারক ছাড়া বিভক্তি হয় না, এটা দেখানোর জন্য সামনের দিনের ক্লাসে আমি তোমাদের কারক বিভক্তি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা দেখবে, তোমরা এতটুকু হলে উপকৃত হবে, এটাই আসলে আমাদের চাওয়া। ভালো থেকো সবাই, ঘরে থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।